এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। খানবাড়িতে আজ বিয়ের তোড়জোড় চলছে। রাতেই গায়ে হলুদ, পরের দিন বিয়ে। 4 বছর পর খানবাড়ির বড় ছেলে আইহান খান বাড়ি ফিরেছে। বিয়েটা তারই, তবে বিয়েটা তার স্বপ্নের প্রেয়সীর সাথে নয়, তারই মায়ের ঠিক করা অন্য এক পাত্রীর সাথে। এই বিয়েতে আহিয়ানের মত না থাকা সত্ত্বেও তাকে বাধ্য হয়ে বিয়েটা করতে হচ্ছে, কারণ আহিয়ানের ঘসটি বেগম রুপিমা বলেছে তার ঠিক করা মেয়ের সাথে বিয়ে না করলে তিনি নিজ দায়িত্বে আত্মহত্যা করবেন। একদিকে দিনের জমানো ভালোবাসা, অপরদিকে মা কোনো দিকে যাবে ভেবে না পেয়ে মায়ের কথাতেই রাজি হয়েছে আহিয়ান। মুখ দিয়ে রাজি হয়েছে বলেও মনে মনে চলছে তার অন্য প্ল্যান। মা, তুমি কি আগের জন্মে ঘসিটি বেগম ছিলে, নাকি ঘসিটি বেগমের চাচাতো, মামাতো, ফুফাতো বোন ছিলে? কেন আমার বাচ্চা বউটার সাথে এমন ষড়যন্ত্র করছো বলো তো? তুমি কি চাও না আমি সুখে শান্তিতে থাকি? একদম বাজে কথা বলবি না আহিয়ান। একদিনে ওই মেয়ে তোর মাথা খেয়ে ফেলেছে। এর জন্যই বারণ করেছিলাম ওই মেয়ের সাথে দেখা করতে যাস না। দুনিয়া উল্টে গেলেও আমি ওই মেয়েকে ছেলের বউ হিসাবে মানব না। আমি চাই তুই সুখে থাক। এই জন্যই মিথিলার সাথে তোর বিয়ে ঠিক করেছি। চুপ করো তো মা। এত এত খাবার থাকতে সে আমার মাথা খেতে যাবে কোন দুঃখে? তুমি যেমন দুনিয়া উল্টে গেলেও আমার সুন্দরী বাচ্চা বউটাকে মানবে না, আমিও তেমন ভূমিকম্প হয়ে দুনিয়া ধ্বংস হয়ে গেলেও ওই বল্টু মেয়েটাকে কখনোই বিয়ে করব না। অসভ্যের মতো কথা বলবি না আহিয়ান। তুই তো মিথিলার দিকে ভালোভাবে তাকালিও না, তাহলে বলছিস কিভাবে মিথিলা মেয়েটা সুন্দর না? আমি তোকে সাপ সাপ বলে দিচ্ছি আহিয়ান, তুই ওই বিয়ে না করলে আমি গলায় কলসি বেঁধে পানিতে ঝাঁপ দিব। আমার হয়েছে যত জ্বালা, এতদিন পরে বাড়িতে এসেও শান্তি নেই। কই ভাবলাম আমার পুরনো বউটাকে আবার ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে বাচ্চা কাচ্চার বাপ হব। তুমি সেটা হতে দিলে না মা। এখন মনে হচ্ছে তোমাকে ঘসিটি বেগম নাম দেওয়াটা আমার সার্থক হয়েছে। তোমাকে মরতে হবে না মা, আমি নিজেই কচু গাছের সাথে ফাঁস লাগিয়ে পরপারে চলে যাব। এই জীবন রেখে কী লাভ? মা ছেলের কথার মাঝেই ঘরে ঢোকেন আহিয়ানের বাবা আনোয়ার খান। মা ছেলের মধ্যে যে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি চলছে তা বেশ ভালোভাবেই বুঝতে পেরেছেন তিনি। এই বিয়েতে তিনিও খুশি নন, তবুও মুখ বুজে সবটা দেখে যাচ্ছেন। স্ত্রী তার যেমনই হোক খুব ভালোবাসেন তিনি, তাই এই বিষয়ে তেমন কথা বলেননি। ছেলের উপর আনোয়ার খানের পূর্ণ বিশ্বাস আছে, যেভাবেই হোক শেষ মুহূর্তে গিয়ে বিয়েটা আটকে দেবে। ছেলেকে দেখে মুচকি হাসলেন আনোয়ার খান। আহিয়ানও বাবার হাসির উত্তরে হাসি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এখন আর কথা বাড়াতে চায় না সে। কথা বলারও একটা লিমিট থাকে যা আহিয়ান সবসময় ক্রস করে এসেছে, তাই কয়েক মিনিটের জন্য একটু নীরব থাকার উপোস করেছে। বেশি কথা বলায় তার বউ আবার তাকে পাগলের সাথে তুলনা করেছে। এত বড় অপমান মানা যায়? আহিয়ান খানের পেছনে কত কত মেয়ে ঘুরে, আর এই পুচকু মেয়ে কিনা তাকে এসব বলে অপমান করে। বউয়ের কাছে 2 পয়সার সম্মান পায় না, এটা মানুষ জানলে আর আহিয়ান খানের ইজ্জত থাকবে না। বাড়ির বড় ছেলে বিয়ে হলেও আহিয়ানের আম্মু নাফিজা বেগম আর বাড়িতে হাতে গোনা কয়েকজন ছাড়া এ বিয়েতে কেউই রাজি নয়। রাজি হবেই বা কিভাবে? আহিয়ানের বিয়ে তো 4 বছর আগেই হয়ে গেছে। নাফিজা বেগম বিয়েটা এখন মানছেন না ঠিকই, তবে একসময় এই বিয়েটা নিয়ে সব থেকে বেশি খুশি তিনিই ছিলেন। ভার্সিটি থেকে এসেই হোস্টেল রুমে বাবা আর চাচা বোন আনায়াকে দেখতে পেল। কোহিনূর, পুরো নাম কোহিনূর খান, খানবাড়ির মেজ ছেলে আফজাল খানের একমাত্র মেয়ে কোহিনূর খান। আনায়া আহিয়ানের ছোট বোন। বাড়ির অন্যদের সাথে তেমন বনিবনা না থাকলেও আনায়ার সাথে ভালোই সম্পর্ক কোহিনূরের। বাবার পরই এই মানুষটা তার সব থেকে আপন। নিয়ম করে প্রতিদিন খোঁজ খবর নেয় কোহিনূরের, তাই আনায়াকে মন উজাড় করে ভালোবাসে কোহিনূর। এতদিন পর আনায়া আপু আর বাবাকে দেখে খুশি হওয়ার কথা হলেও খুশি হতে পারছে না কোহিনূর। কীভাবেই বা খুশি হবে? 4 বছর আগে বিয়ে হওয়া তারই স্বামীর বিয়ে অ্যাটেন্ড করার জন্য বাবা আর বোন তাকে নিয়ে যেতে এসেছে। বিয়েটা মানুক আর না মানুক হয়েছিল তো, তাই খুশি হতে চেয়েও পারছে না। আনায়া বোনকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। কোহিনূরও হাসি মুখে আনায়াকে জড়িয়ে ধরে। কেমন আছিস কোহিন? ভালো আছি আপু, তুমি কেমন আছো? বাড়ির সবাই কেমন আছে? বাড়ির কথা বাদ দে, কতদিন পরে তোকে দেখলাম, এত শুকিয়ে গেছিস কেন?
ঠিক মতো খাবার খাস না নাকি? এইবার তোকে নিয়ে গেলে আর আসতেই দিচ্ছি না। তুমি আমাকে অনেকদিন পর দেখতেছো তো, তাই মনে হচ্ছে শুকিয়ে গেছি। আমি তো ঠিকঠাকই আছি, এই দেখো। দেখছিস হোটেলের এক খাবার প্রতিদিন খেয়ে খেয়ে তোর এই হাল হয়েছে। যতবারই আসি তোকে নিয়ে যাওয়ার জন্য কত জোরাজোরি করি, কিন্তু তোর সে এক কথা যাবি না। তুমি তো জানোই আপু, বড় আম্মু আমাকে পছন্দ করেন না। আমারও ওই বাড়িতে ভালো লাগে না, আমি এখানেই ভালো আছি। চুপ করো তো, এতদিন ভালো না লাগলে এখন ভালো লাগবে। মানে কি বলছো আপু? কিছু না, তোকে এত কিছু বুঝতে হবে না। আচ্ছা কইন, একটা কথা বলবো? জিজ্ঞেস করছো কেন? কি বলবে বলে ফেলো। ভাইয়া কি তোর সাথে দেখা করতে এসেছিল কহিন? আনায়ার কথা শুনে চুপ হয়ে যায় কোহিনূর। কি বলবে সে? তোমার ভাই এসেছিল আয়নায়া আপু, আমি তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি, বলেছি যাতে দ্বিতীয়বার আমার সামনে এসে আমাকে বিরক্ত না করে। এটা বলবো আপুর আদরের ভাইয়াকে অপমান করেছি শুনলে কি আপু রাগ করবে না? কোহিনূরের নীরবতা দেখে আনায়া আর আফজাল খানের বুঝতে অসুবিধে হয়নি কোহিনূরের সাথে দেখা করতে আহিয়ান এখানে এসেছিল। আনায়ার প্রশ্নে কোহিনূর অস্বস্তি বোধ করছে বুঝতে পেরে আফজাল খান বলে উঠলেন, তোমাদের দুই বোনের কথা শেষ হলে এবার চলো, আমাদের তো সময় মতো বাড়ি পৌঁছাতে হবে। কোহিনূর মা, তুমি গিয়ে রেডি হয়ে আসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। কেন এমন করছো আব্বু? আমি গেলে কারোরই ভালো লাগবে না। আমাকে কেউ কিছু বললে তখন তুমি কষ্ট পাবে। তার থেকে বরং তোমরা চলে যাও, আমি এখানেই ভালো আছি। ও বাড়িতে গেলে আমার দম বন্ধ লাগে আব্বু। তুমি ওই বাড়ির মেয়ে কোহিনূর, তুমি আমার মেয়ে। আনেয়া, আহিয়ান, সিমি, রিমি, ওদের যেমন অধিকার আছে তোমারও আছে। তুমি কেন যাইতে চাইতেছো না আমি বুঝতে পারছি মা। তোমাকে কেউ কিছু বলবে না, যাও রেডি হয়ে নাও, অনেকক্ষণ হলো আমরা এসেছি, এবার যেতে হবে। আফজাল খানের কথার রেশ টেনে আনায়াও বলে, হ্যাঁ, তুই যাবি না কেন? এই বাড়িটাও তো তোরও। তুই আম্মুকে নিয়ে একদম চিন্তা করিস না, আমি আছি তো। বাবা আর আনায়া আপুকে বুঝিয়ে কোনো লাভ হবে না বুঝতে পেরে কোহিনূর রেডি হয়ে চলে আসে। আনায়া আপুর আর বাবার সাথে উদ্দেশ্য তার দাদু বাড়ির যাওয়া, তাও আবার নিজেরই স্বামীর বিয়ে উপলক্ষে। কি কপাল তার, মাঝে মধ্যে তো ভেবে পায় না আল্লাহ তাআলা তার ভাগ্য কি লেখার সময় কি চারদিকটা অন্ধকার ছিল, তা না হলে তার ভাগ্যটা এমন কেন? ভাগ্যের দোষ দিয়েই বা কী হবে? আল্লাহ তাআলা যা ঠিক করে রেখেছেন তাই তো হবে। বাড়িতে বসে আছে কোহিনূর, আনায়া তার আর কোহিনূরের একমাত্র বান্ধবী মিতু, রুমমেটও বটে। 3 বছর হলো তারা একসাথে থাকছে। মিতুকে এক প্রকার জোরাজোরি করেই তার সাথে নিয়ে এসেছে কোহিনূর। মিতুর যাওয়ার ইচ্ছে না থাকলেও একমাত্র বান্ধবীর কথা ফেলতে পারেনি। বাবা আর আনায়া আপুর পরে মিতুই কোহিনূরের সবচেয়ে কাছের মানুষ। মিতুকে কোহিনূর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারে। এই ভাঙাচোরা জীবনটাকে মিতু কোনোই রকমে জোড়া লাগিয়ে রেখেছে। মিতু না থাকলে বোধহয় কোহিনূর হাসতেও ভুলে যেত। এই মানুষটির প্রতি সে কৃতজ্ঞ। ড্রাইভারের পাশে বসে আছেন কোহিনূরের বাবা আফজাল খান। মেয়ের দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লেন তিনি। আল্লাহই জানেন মেয়েটা আমার এত অভাগা কেন। মা বাবা কারোরই তেমন আদর পায়নি। কত শখ করে ভাইয়ের ছেলের সাথে বিয়ে দিয়েছিল, সেটাও এখন ভাঙতে বসেছে। এতগুলো দিন ধরে মেয়েটাকে ছেড়ে একা একা থেকেছেন তিনি, তারই বা কষ্ট কম কিসের? মেয়ে ওই বাড়িতে থাকতে চায় না, সে একা থাকতে চায়। মেয়েটা জীবনে কিছু পায়নি, তাই মেয়ের এই আবদার হাসি মুখে মেনে নিয়েছেন আফজাল খান। কাজের ফাঁকে মাঝে মধ্যে এসে দেখে যান আর প্রতি মাসে নিয়ম করে টাকা পাঠান, তার দায়িত্ব এতটুকুই। সদর দরজার সামনে দাঁড়িয়ে আছে কোহিনূর। আনায়া আর আফজাল খান ব্যাগপত্র নিয়ে বাড়িতে ঢুকে গেছেন অনেক আগেই। ভেতরে যাবে কি যাবে না এটা ভেবেই যাচ্ছে তখন থেকে। নিজের দাদুর বাড়ি হলেও এই বাড়িতে 3 বছর হলো কোহিনূর থাকে না। বাবা আর আনায়া আপুর সাথে সবসময়ই কথা হয়, তারা মাঝে মধ্যে গিয়ে কোহিনূরকে দেখেও আসে। তবে এই বাড়ির সাথে সম্পর্ক ছিন্ন করেছে অনেক আগেই। এই বাড়ির মানুষজন, বিশেষ করে নাফিসা বেগম, কোহিনূরকে দু চোখেই সহ্য করতে পারে না। এর পিছনে অবশ্য কারণ আছে, মায়ের করা ভুলের শাস্তি এখন পর্যন্ত কোহিনূরকে পেতে হচ্ছে। কিরে কহিন, এখানে দাঁড়িয়ে থাকবি নাকি? এসেই যখন পড়েছিস ভিতরে চল, আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ চল। বাড়ির ভিতরে ঢুকতেই কোহিনূরের ছোট চাচা আফতাব খানের 2 মেয়ে সিমি ও রিমি এসে কোহিনূরকে জড়িয়ে ধরে। 3 বছর পরে দেখলেও এদেরকে চিনতে অসুবিধা হয়নি কোহিনূরের। বড় চাচাকে দেখে সালাম দেয় তিনি, ওটা জিজ্ঞেস করেছেন। কোহিনূরও সুন্দরভাবে উত্তর দিয়েছে। তাদের সাথে কথা বলে নিজের জন্য বরাদ্দকৃত রুমটাতে চলে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে মিতু আর কোহিনূর গল্প করছে।
কোহিনূরের মন ভালো নেই এটা মিতু ভালো করেই জানে, তাই মন ভালো করার জন্য কত কিছু বানিয়ে বানিয়ে বলছে। কিন্তু কোহিনূরের সেদিকে মন নেই, সে কি যেন ভাবছে অনেকক্ষণ ধরে। আহিয়ান লন্ডন থেকে আসার পরের দিনই কোহিনূরের সাথে দেখা করতে গিয়েছিল। সেদিন মিতুর জ্বর হওয়ায় কোহিনূর একাই আজ ভার্সিটিতে যাচ্ছে। ভার্সিটি আর হোস্টেলের দূরত্ব বেশি না হওয়ায় হেঁটেই যাতায়াত করা যায়। গেটের কাছে যেতেই আহিয়ান দ্রুতগতিতে গিয়ে কোহিনূরের সামনে দাঁড়ায়। হঠাৎ এভাবে কেউ সামনে চলে আসায় টাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলেই আহিয়ান তাকে ধরে ফেলে, একটানে মিশিয়ে নেয় তার প্রশস্ত বুকের সাথে। রেগেমেগে মাথা তুলে তাকাতেই আহিয়ানকে দেখে কিছু মুহূর্তের জন্য থমকে যায় কোহিনূর। এই মানুষটির জন্যই তো এতদিন অপেক্ষা করেছিল সে। সবসময় ভেবে এসেছে কবে এই মানুষটির সাথে দেখা হবে, কবে তার বুকে মাথা রেখে ঘুমোতে পারবে, কবে খোলা আকাশের নিচে বসে নিজের মনের সকল দুঃখ কষ্ট উজাড় করে দেবে এই মানুষটির নিকট। কিন্তু এসব যে এখন আর সম্ভব নয়। কোহিনূরের ভালোবাসার মানুষটি এখন আর তার নেই। এগুলো ভেবেই আহিয়ানের থেকে কয়েক হাত দূরে সরে যায়। কুহু, আমার জান পাখি, তুমি ঠিক আছো? কোথাও লাগেনি তো? আহিয়ানের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে কোহিনূর। আহিয়ানকে দেখি মনের ভেতর অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে, যেন মনে হচ্ছে হাজার হাজার বছর পর সুখের সন্ধান পেয়েছে। কুহু নামটি আহিয়ানের মুখে শুনতে কত ভালো লাগে তার। এতদিন পর কোহিনূরকে কেউ এই নামে ডাকলো, এই ডাকটার মাঝেও যেন কত মায়া জড়িয়ে আছে। কিন্তু না, এত নরম হলেও চলবে না, এই লোকটার থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। কোহিনূর আহিয়ানের দিকে এখনও তাকিয়ে আছে, চোখের পলক ফেলছে না। এটা দেখে আহিয়ান ঠোঁটজোড়া প্রশস্ত করে একটা হাসি টানলো, ঠাট্টার স্বরে বলল, এভাবে তাকিয়ে আছো কেন বউ? আমার কি শরম লাগে না? আমি খুব হ্যান্ডসাম জানি, তাই বলে এভাবে তাকিয়ে থাকতে হবে? আহিয়ানের কথায় তড়িৎ গতিতে চোখ নামিয়ে নিল কোহিনূর। সত্যিই তো এভাবে তাকিয়েছিল কেন? ছি, কি লজ্জাটাই না পেতে হলো। একটু না হয় তাকিয়েছিলাম, তাই বলে এভাবে লজ্জা দিতে হবে? যেমন জল্লাদ মা তার তেমন তার ব্রিটিশ ছেলে হয়েছে। কি ভাবছো? চোখের সামনে এত সুন্দর ছেলে থাকলে কেউই নিজেকে সামলাতে পারে না। আমি বুঝতে পারছি, তোমার চুমুটুমু পেলে আমাকে বলতে পারো বউ, 1 মিনিটও দেরি করব না। ভ্রু কুচকে আহিয়ানের দিকে তাকায় কোহিনূর। লজ্জা শরমের মাথা খেয়েছে নাকি কিসব আবুল তাবুল কথা বলছে এই লোক। এর সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা মানে জেনে শুনে বিপদ ডেকে আনা। এক্ষুনি এখান থেকে যেতে হবে। কি কি বলছেন এসব? চুমু টুমু পেলে বলবো মানে কি? সুন্দরী মেয়ে দেখলে আপনাদের মাথা ঠিক থাকে না, তাই না? হিহি, মাথা তো আমার কোনো কালেই ঠিক ছিল না বউ। মাথার নাট বল্টু টাইট দেওয়ার জন্য হলেও আমার তোমাকে চাই। দেখলে আমার কত বুদ্ধি, কি সুন্দর প্রপোজ করে দিলাম। রাখুন তো আপনার আজে বাজে কথা। আর শুনুন, আমি আপনাকে চিনি না, হঠাৎ এভাবে সামনে চলে আসলেন কেন? যদি ধাক্কাটাই আমি পড়ে গিয়ে হাত পায়ে ব্যথা পেতাম? পড়তে দিলে তো ব্যথা পাবে, তুমি পড়ার আগেই আমি ধরে নিতাম। বউ, তুমি কি রাগ করেছো? বউ? কিসের বউ? কার বউ? আজব লোক তো আপনি। আর আপনার ওপর আমি রাগ করতে যাব কোন দুঃখে শুনি? আপনাকে আমি চিনি না, দয়া করে এখান থেকে চলে যান। চিনি না মানে? আমি তোমার একমাত্র স্বামী, তোমার আব্বুর একমাত্র মেয়ে জামাই, তোমার ভবিষ্যৎ বাচ্চাদের বাবা। আমি তো তাদের নামও ঠিক করে ফেলেছি। আমি এত দূর চলে গেছি আর তুমি বলছো আমাকে চিনতে পারছো না? কি চিনি না জানি না, বিয়ে হবে কিনা তার ঠিক নেই, বাচ্চা কাচ্চার নামও ঠিক করে ফেলেছেন? বলছি, আমি কি আপনাকে পাবনায় যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিব? আগে থেকে পরিবার পরিকল্পনা করে রাখা ভালো। তুমি কি জানো না, কষ্ট করে পাবনায় যাওয়ার রাস্তা না দেখিয়ে তুমিই বরং আমার সাথে চলো। এই রোগ তুমি ছাড়া কেউ ঠিক করতে পারবে না বউ। তা আমি গেলে আপনার রোগ কিভাবে সারবে শুনি? এই তো সকালে 10টা আর বিকেলে 10টা চুমু খেলেই রোগ নিরাময় হয়ে যাবে। কথাগুলো বিড়বিড় করে বললেও কোহিনূর স্পষ্টই শুনতে পেয়েছে। কি কি বললেন আপনি? একটা অপরিচিত মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয় জানেন না দেখছি। প্রথমত আমাকে ধাক্কা মেরে ফেলে দিলেন, বাঁচানোর নাম করে জড়িয়ে ধরলেন, এখন আবার এসব আজে বাজে কথা বলছেন। বুঝতে পেরেছি, লোকজন ডেকে ক্যালানি খাওয়ালে ঠিক হবেন আপনি।
কোহিনূর রণমূর্তি ধারণ করেছে এটা দেখে কোহিনূরের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আহিয়ান। এই কাকে দেখছি আমি? এই মেয়ে তো আগে এমন ছিল না, বাড়িতে রেখে গেলাম ভোলা ভালা নাদান বাচ্চার মতো বউ, এত পরিবর্তন কিভাবে এলো? কেউ ফরমালিন দিয়ে পাকিয়ে নিল নাকি সেটাই তো বুঝতে পারছি না। অত সময় কোহিনূরের চিৎকারে আশেপাশে মানুষ জড়ো হয়ে গেছে, সবাই পুলিশের লোক নিয়ে আহিয়ানের দিকে তাকিয়ে আছে। আহিয়ানের দিকে মনে হচ্ছে যেন এক্ষুনি জেলে পুরবে। অবস্থা বেগতিক বুঝতে পেরে আহিয়ানের বন্ধু নাহিদ গাড়ি থেকে বের হয়ে এসেছে, মানুষকে কোনো রকমে বুঝিয়ে আহিয়ানের হাত ধরে টেনে নিয়ে এসেছে। আর এই সুযোগে কোহিনূর হোস্টেলে চলে গিয়েছে। উদ্দেশ্য একটাই, আহিয়ানকে কোনোভাবেই বুঝতে দেওয়া যাবে না সেই কোথায় থাকে। এখানে এভাবে মানুষ জড়ো না করলে ঠিক পিছু নিত, তাই তো ইচ্ছে করেই এমনটা করেছে। বউ নিয়ে বাড়ি ফেরার বদলে তুই কি পাবলিকের কেলা নাকি হাসপাতালে ভর্তি হতে চাইছিস? নাহিদের হাত থেকে হাত ছাড়িয়ে জবাব দেয় আহিয়ান। তুই চুপ কর, তোর জন্য আমার বউটাকে পেয়েও হারিয়ে ফেললাম। এত অল্প সময়ে কোন দিকে চলে গেল এটাই তো বুঝতে পারছি না। আমার বউয়ের সাথে আবার জিন ভূত আছে নাকি রে নাহিদ? এখন আমার কি হবে? ভূতে ধরা বউ নিয়ে সংসার করব কিভাবে? বাচ্চা কাচ্চাও যদি এমন হয় তাহলে বিপদ। কি আজব, বিয়ে হয়েছে এতদিন বইয়ের হাত ধরতে পেরেছে কিনা সন্দেহ আছে, আর বাচ্চা কাচ্চার কথা ভাবছে। এগুলো শুধু আহিয়ানের পক্ষেই ভাবা সম্ভব। আর আহিয়ানের এসব পাগলামিতে নাহিদ অভ্যস্ত, তাই খুব একটা অবাক হচ্ছে না। সময় প্রবহমান, বিকেল গড়িয়ে রাত হতে চলল। ঘড়ির কাঁটায় 8টা বাজতে চলেছে। হোস্টেলে এসে লম্বা একটা ঘুম দিয়েছিল কোহিনূর। এবার একটু ভালো লাগছে, মাথাটা অনেক ব্যথা করছিল, এখন আর মাথা ব্যথাটাও নেই। মিতুর জ্বরটাও কমে এসেছে। দুই বান্ধবী মিলে ঠিক করেছে আজ সারা রাত মুভি দেখে আর গল্প করে কাটিয়ে দিবে। কোহিন শোন, গেটের সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, তুই কি লক্ষ্য করেছিস? কই না তো। আর গাড়িটা দেখে আমার কি লাভ? তুই সব সময় আইজারা জিনিসগুলো নিয়ে পড়ে থাকিস, চুপ করে মুভি দেখ। আরে শোন, ওই গাড়ির হ্যান্ডসাম মালিকটা তোকে খুঁজতে এসেছিল, আমাকে তোর কথা জিজ্ঞেস করলো। আমিই তো বললাম তুই ভার্সিটিতে গেছিস। তবে যাই বল দোস্ত, ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম, ক্রাশ খাওয়ার মতো। চুপ করবি তুই? রাস্তাঘাটে বনে জঙ্গলে যেখানেই যাবি সেখানেই তোকে ক্রাশ খেতে হবে। তুই কি আমাকে অপমান করলি কোহিন? তুই একবার ছেলেটাকে দেখলে তুইও ক্রাশ খাবি রে পাগলি। আহ কি সুন্দর বডি, উজ্জ্বল শ্যামলা গায়ের রং, চোখে রোদ চশমা, চুলগুলো কত সুন্দর পরিপাটি করা, 6 ফিটের মতো লম্বা হবে। তার উপর আবার পরেছে কালো শার্ট, কালো জিন্স প্যান্ট, দেখে মনে হচ্ছিল বলিউডের কোনো নায়ককে দেখছি। কথাগুলো বলেই আবারও মুভি দেখাতে মনোযোগ দেয় মিতু। এত মনোযোগ দিয়ে নিজেকে কোনোদিনও দেখেছিস তুই? কি যে বলিস না, নিজেকে আর নতুন করে কি দেখবো, সেই তো প্যাঁচার মতো চেহারা। তোর মতো সুন্দর হলে 24 ঘন্টা আয়নার দিকে তাকিয়ে থাকতাম রে বান্ধবী। এই কথাগুলো নতুন নয়, প্রতিদিন শুনতে শুনতে অভ্যেস হয়ে গেছে কোহিনূরের। মিতুর চোখে কোহিনূর বিশ্ব সুন্দরী, তাই নিয়মের থেকে সবসময় বাড়িয়ে বলে। তবে চিন্তার বিষয় হলো মিতুর দেয়া বিবরণ তো আহিয়ান ভাইয়ার সাথে মিলে যাচ্ছে, কিন্তু আহিয়ান ভাই জানবে কিভাবে আমি কোথায় আছি? না, এটা অন্য কেউ হবে হয়তো, কিন্তু অন্য কেউ হলে আমাকে খুঁজতে আসলো কেন? এই লোকের আমাকে খুঁজে বের করা অসম্ভব কিছু নয়। গেটের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িটার মালিক কি তবে আহিয়ান ভাইয়া? একবার কি রুমের জানালাটা খুলে দেখবো? জানালা খুলে নিচে তাকাতেই আহিয়ানকে দেখতে পায় কোহিনূর। পাশে দাঁড়িয়ে আছে নাহিদ, এখনও আগের গেটআপেই আছে আহিয়ান, পরনে সেই কালো শার্ট আর কালো প্যান্ট। আহিয়ানের দৃষ্টি ফোনের মাঝেই নিবদ্ধ, গাড়ির সাথে হেলান দিয়ে খুব মনোযোগ সহকারে ফোন টিপছে। এই দাঁড়ানো স্টাইল দেখলেও নিশ্চিত যে কোনো মেয়ে ক্রাশ খাবে। কোহিনূরের মাঝে মাঝে হিংসে হয়, পুরুষ মানুষকে এত সুন্দর হতে হবে কেন? কোহিনূরের ভাবনায় ছেদ পড়ল। হঠাৎ করেই আহিয়ান চোখ তুলে কোহিনূরের চোখের দিকে তাকায়। এটা কিভাবে সম্ভব? অন্য কোনো দিকে না তাকিয়ে একদম আমার চোখ বরাবর তাকালো কিভাবে? মনে হচ্ছে যেন আগে থেকে জানতো আমি এখানে আছি। এত দূর থেকেও ওই নেশালো চাহনি যেন কম্পন ধরিয়ে দিচ্ছে কোহিনূরের শরীরে। এভাবে আর কিছুক্ষণ তাকিয়ে থাকলে নির্ঘাত সেন্স হারাবে। মিতু আসার আগে চুপ করে জানালাটা লাগিয়ে দেয় কোহিনূর। মনে হচ্ছে বুকে কেউ হাতুড়ি পেটাচ্ছে, ধুকপুকুনি আওয়াজটা 10 হাত দূর থেকেও শোনা যাবে। মিতু এখনও আহিয়ানের সৌন্দর্যের প্রশংসা করে যাচ্ছে। হঠাৎ করে মাথায় এলো মিতুর আগে বলা কথাটা, আহিয়ান ভাইয়া মিতুর ক্রাশ। মিতু আর ক্রাশ খাওয়ার মানুষ খুঁজে পেল না। রাগে কটমট করে মিতুর দিকে তাকিয়ে আছে কোহিনূর।
কি রে, তুই এভাবে তাকিয়ে আছিস কেন? আজকে কি আমাকে খেয়ে রাতের খাবারটা সেরে ফেলবি? এবার যেন রাগে আরও রেগে গেছে কোহিনূর। রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তুই যার প্রেমে হাবুডুবু খাচ্ছিস সে আর কেউ নয়, মিতু, আহিয়ান খান। কোহিনূরের কথায় যেন গরম চা খেয়ে জিহ্বা পুড়িয়ে যাওয়ার মতো ফিল হলো। মিতুর মুখটা অটোমেটিক হা হয়ে গেছে, বিস্ময় নিয়ে তাকিয়ে আছে কোহিনূরের দিকে। কি, আহিয়ান খান মানে তোর আহিয়ান ভাইয়া? আই মিন যার সাথে তোর বিয়ে? মিতুকে পুরো কথা বলতে না দিয়েই কোহিনূর ভাবলেশীনভাবে জবাব দিল, হ্যাঁ হয়েছিল, এখনো সব অতীত। কোহিনূরের কথায় মিতু হতাশ হয়ে বলছে, এত সুন্দর জামাই রেখে কিনা তুই জন্মগত সিঙ্গেলের পদবি নিয়ে ঘুরছিস? তোর ভালো না লাগলে আমাকে দিয়ে দে, আমি যত্ন করে সাজিয়ে রাখবো আহিয়ান ভাইয়াকে। কিন্তু তুই বুঝলি কিভাবে এটাই তোর আহিয়ান ভাইয়া? কোহিনূর রেগে আছে সেটা তাকে দেখলে যে কেউ বুঝে যাবে। মিতু ইচ্ছে করেই এগুলো বলছে যাতে কোহিনূরকে রাগাতে পারে। রেগেমেগে মিতুর দিকে তাকিয়ে দেখে কোহিনূর, দেখে মনে হচ্ছে চোখ দিয়ে আজ মিতুকে গিলে খাবে। নিজেকে সামলে ভার্সিটির সামনে আহিয়ানের সাথে দেখা হওয়ার পুরো ঘটনা মিতুকে খুলে বলল। কোহিনূরের ব্যাপারে কম বেশি সব কিছু জানেন মিতু। 4 বছর আগে বিয়ে হয়েছিল এটাও অজানা নয়, তবে বিয়ের পেছনের কাহিনী সম্পর্কে তেমন কিছুই জানে না, কখনো জিজ্ঞাসাও করেনি। ভেবেছিল কোহিনূর নিজ থেকেই বলবে, তবে এখন সব খুব কৌতূহল হচ্ছে কিভাবে বিয়ে হয়েছিল, কেনই বা বিয়েটা থেকে এইভাবে পালিয়ে বেড়াচ্ছে কোহিনূর। কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল মিতু, আচ্ছা কোহিন, একটা কথা বলবি? আমাকে তো কম বেশি সবই বলিস, তোর আর আহিয়ান ভাইয়ার বিয়ের কাহিনীটা বললি না কেন? বলে কি হবে, আমি ওসব মনে করতে চাই না মিতু, এজন্যই তোকে কোনোদিন এই বিষয়ে বলিনি। এখন আর বলেও লাভ নেই, কয়দিন পরে আহিয়ান ভাইয়ার বিয়ে। আমি পুরনো স্মৃতি মনে করে নিজেকে দুর্বল করতে চাই না। কোহিন, তুই কি আহিয়ান ভাইয়াকে ভালোবাসিস না? এতদিন পর বেচারা দেখা করতে আসলো, তুই এইভাবে লোকজন জড়ো করে ওনাকে অপমান করলি? না, আমি ওনাকে ভালোবাসি না। মিতু কোহিনূরকে নিজের দিকে ঘোরালো, মুখে হাসি নিয়ে আবারও কোহিনূরকে বলে, তুই আমাকে মিথ্যা বলছিস কোহিন, আমি তোকে চিনি, তুই মিথ্যা বলতে পারিস না। তোর চোখ মুখ দেখলে যে কেউ বলে দিবে তুই আহিয়ান ভাইয়াকে ভালোবাসিস। কোহিন, তুই কি আমাকে নিজের কেউ ভাবিস না? কি বলছিস এসব? আব্বু আর আনায়া আপুর পর তুই আমার সব থেকে আপন মিতু। তুই আমার বন্ধু কম, বোন বেশি। তুই কিভাবে ভাবলি আমি তোকে আপন কেউ ভাবি না? তাহলে 3 বছর একসাথে থাকছি, তুই আমাকে এখনো আহিয়ান ভাইয়া আর তোর বিয়ের কাহিনীটা বললি না কেন? মিতুর প্রশ্নের উত্তরে কোহিনূর কি বলবে বুঝতে পারছে না। কোহিনূর অনেকটা ইন্ট্রোভার্ট টাইপের, কম কথা বলে, সবার সাথে মিশতে পারে না, তাই বন্ধু বান্ধবও তেমন নেই। তবে এতগুলো দিন মিতুর সাথে থাকতে থাকতে মিতু তার সব থেকে কাছের মানুষটিই হয়ে গেছে। কোহিনূরের ব্যাপারে কম বেশি সবাই মিতু জানে, তবে বিয়ের বিষয়টি কখনো বলা হয়নি। সে যে পুরনো স্মৃতি মনে করতে চায় না, এজন্যই তো নিজেদের এত বড় বাড়ি ছেড়ে হোস্টেলে এসে থাকছে। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়লো কোহিনূর, মনে করতে লাগলো 4 বছর আগের কথা। কোহিনূরের দাদুর ইচ্ছে ছিল আহিয়ানের সাথে কোহিনূরের বিয়ে দেবে। কোহিনূর সবে মাত্র 10ম শ্রেণীতে উঠেছে। কোহিনূরের দাদু ছাড়াও আনোয়ার খান আর আফজাল খানেরও এই বিয়েতে মত ছিল। দাদু কথাই এ বাড়িতে শেষ কথা, তাই এই বিষয়টি নিয়ে কেউ কখনো কথা বলেনি। দেখতে সুন্দর হওয়ায় স্কুল লাইফে অনেকবার প্রেমের প্রস্তাবও পেয়ে কখনোই এসবে সাড়া দেয়নি। সে যখন বিয়ের মানেটাও বুঝতো না, তখন থেকেই জেনে এসেছে বড় হলে আহিয়ানের সাথেই তার বিয়ে হবে। আহিয়ান ভাইয়া তখন লন্ডন যাবে, এতে বাড়ির কেউ রাজি ছিল না। আনোয়ার খানের শর্ত ছিল কোহিনূরকে বিয়ে করতে হবে এবং ফিরে এসে পারিবারিক ব্যবসা সামলাতে হবে। কোনো উপায় না পেয়ে আহিয়ানও রাজি হয়েছিল। দাদুর শরীর অবস্থাও তেমন ভালো না, এজন্য আনোয়ার খান আর আফজাল খান তাদের বাবার কথা রাখতে তখনই আহিয়ানের সাথে কোহিনূরের বিয়ে দিতে চায়। এই বিয়েতে সবাই খুশি ছিল। এছাড়া আনোয়ার খানের বাবার কথাই বাড়িতে শেষ কথা, তাই কিছু বলার মতো সাহসও ছিল না কারোর। তবে আহিয়ান অনেকবার বলেছে সে এখন বিয়ে করতে চায় না, এক প্রকার বাধ্য হয়েই তাকে বিয়েটা করতে হয়েছিল সে সময়। কোহিনূর এগুলো পরে আনোয়ার মুখ থেকে শুনেছিল।
ঘড়ির কাঁটার ঠিক ঠিক শব্দ জানান দিচ্ছে সন্ধ্যা গড়িয়ে এখন রাত হতে চলল। প্রকৃতি দেখে মনে হচ্ছে বৃষ্টি আসবে। ঘুম আসছিল না, তাই ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিল কোহিনূর। হঠাৎ কারোর উপস্থিতি টের পেয়ে পেছনে তাকালো। কোহিনূরের আম্মু আর আব্বু দরজার সামনে দাঁড়িয়ে আছেন। কোহিনূর মুখে হাসি ফুটিয়ে তার আম্মু আব্বুকে ভেতরে আসতে বলে। বাবা মায়ের সাথে কথা বলছিল কোহিনূরের আম্মু আমিনা বেগম মেয়ের হাত ধরে তাকে নিয়ে সোফায় বসালেন। মেয়ের এক পাশে বসলেন তিনি। আফজাল খানও এসে মেয়ের অন্য পাশে বসলেন। কোহিনূর বুঝতে পারল না তার আম্মু আব্বুর হঠাৎ এমন করার কারণ। দুইজন একসাথে এভাবে কোনোদিনও কোহিনূরের রুমে আসেন না। মেয়ের মুখের দিকে তাকিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আফজাল খান, আমি আর বাড়ির বাকিরা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি। এখন তোমার মতামত জানতে চাই আম্মু। তুমি অমত করবে না, এটা আমরা জানি। কি বলবে নির্দ্বিধায় বলো। আব্বু আর তোমরা যে কখনোই আমার খারাপ চাইবে না এটা আমি জানি। আফজাল খান মেয়ের কথায় মুচকি হাসলেন। মেয়ে যে তার যথেষ্ট বুঝদার এটা তিনি জানেন। পুরো বাড়ির সবচেয়ে শান্তশিষ্ট মেয়ে বলা চলে। কোহিনূরকে যখন যা বলবেন কোহিনূর তাই শুনবে এটা তিনিও জানেন। তবু বিয়ে মানুষের একবারই হয়, এই বিষয়ে কোহিনূরের মতামত জানতে চান আফজাল খান। তুমি তো জানোই মা, তোমার দাদুর ইচ্ছে তোমার বড় চাচুর ছেলে আহিয়ানের সাথে তোমার বিয়ে হোক। আহিয়ান কয়েকদিন পর লন্ডনে চলে যাবে, এটা নিশ্চয়ই তোমার অজানা নয়। হ্যাঁ আব্বু আমি জানি। আমরা সবাই যাচ্ছিলাম কালকের মধ্যে তোমাদের বিয়ে দিতে। তোমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে কি আমরা বিয়ের আয়োজন শুরু করবো মা? আফজাল খানের কথা শুনে চমকে উঠল কোহিনূর। তার দাদুর ইচ্ছে কি এটা তার অজানা নয়। তবে এত তাড়াতাড়ি বিয়ে নিয়ে সব মেয়েদেরই কত স্বপ্ন থাকে, তারও আছে। এগুলো কি সত্যি হবে না? এত তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার কি দরকার? কিন্তু বাবাকেই বা না বলবে কিভাবে? মেয়ের নীরবতা দেখে কিছুটা চিন্তা হচ্ছে আফজাল খানের। কোহিনূর কি অমত করবে? কোহিনূরের ছোট্ট হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে আবারও বলেন, আমাদের সবার উপর ভরসা রাখো মা, আমরা সব দিক ভাবেই এই সিদ্ধান্ত নিয়েছি। বিয়েটা তো একদিন হবেই, এখন হলে দোষ কোথায় বলো? আমি কিছু ভাবছি না আব্বু, তোমরা সবাই মিলে যে সিদ্ধান্ত নিয়েছো সেটাই হবে। মেয়ের কথায় মুচকি হেসে রুম থেকে চলে গেলেন আফজাল খান আর ওনার স্ত্রী। এবার মনে শান্তি পাচ্ছেন কিছুটা। ভাইয়ের সাথে পরামর্শ করলেন কালকেই হুজুর ডেকে আকদ করানো হবে। কোহিনূরের বয়স এখনও 18 হয়নি, তাই আইনত বিয়েটা পরেই হবে। আহিয়ান ফিরলে অনুষ্ঠান করে সবাইকে জানানো হবে। এই বিষয়ে এখন বাহিরের মানুষদেরকে জানানো হবে না, এটাই সবাই মিলে ঠিক করেছে। আহিয়ানের বিয়েতে মত না থাকলেও তেমন কিছু বলে না, কারণ তার বাবা আগে থেকেই শর্ত দিয়ে রেখেছিল। পরের দিন সকালে বিয়ের আয়োজন করা হয়। আয়োজন বলতে কাছের কয়েকজন আত্মীয় ছাড়া, যার মধ্যে রয়েছেন কোহিনূরের একমাত্র ফুপু, তার ছেলে মেয়ে আর আহিয়ানের নানা বাড়ির লোকজন, কয়েকজন মানুষ। অবশেষে হুজুর ডেকে বিয়ে পড়ানো হলো। হুজুরের কথায় কবুল বলে দুজনের বিয়ে সম্পূর্ণ হয়। খুব সাদামাটাভাবে বিয়েটা হয়েছে। আহিয়ান আর কোহিনূর বসে আছে পাশাপাশি, কারোরই তেমন সাজসজ্জা নেই দেখে মনে হচ্ছে না তার বড় কোণে। এই বিষয়টি কোহিনূরের ভালো লাগছে না মোটেও। বিয়ে নিয়ে কত স্বপ্ন ছিল তার, লাল টুকটুকে বেনারসি শাড়ি পরে বসে আসবে, তা আর হলো না। তবে কোহিনূরের মনে মনে একটা ভালো লাগা কাজ করছিল। আহিয়ানকে সে পছন্দ করে না এমনটা কিন্তু নয়। বিয়ে পড়ানো শেষ হতেই কোহিনূর এবং আহিয়ান দুজনেই নিজেদের রুমে চলে যায়। আহিয়ান আর কোহিনূরের চাচাতো ভাই বোন হলেও তাদের মধ্যে সম্পর্কটা তেমন ভালো নয়। আহিয়ান সবসময় বাইরে বাইরে থাকে, কোহিনূরও নিজ থেকেই কারোর সাথে কথা বলে না, এজন্য তাদের মধ্যে তেমন ভালো সম্পর্ক গড়ে ওঠেনি। বিয়ে যে হবে এটা তারা দুজনেই জানতো, তবে এত তাড়াতাড়ি হবে এটা জানতো না। দাদুর কথা রাখতেই তাদের দুজনকে বলির পাঠা হতে হয়েছে, তবে এতে খারাপ কিছুই হয়নি। কোহিনূর মাত্রই বিছানায় বসেছিল, তখনই কোথা থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসে আনায়া। দেখে মনে হচ্ছিল পেছনে শার্ট তারা করেছে। কি হয়েছে আনায়া আপু, এভাবে ছুটছো কেন? কি হয়েছে মানে? তুই এখানে কি করছিস? এখানে কি করছি মানে? এটাই তো আমার রুম, আমি তো এখানেই থাকবো। বোকা মেয়ে, তোর যে আজকে বিয়ে হয়েছে তুই ভুলে গেছিস? আজকে থেকে তুই ভাইয়ার সাথে ভাইয়ার রুমে থাকবি। চল এখন। বলেই হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আপু থামো, তুমি কি করছো এসব? আমি ওনার রুমে যাব না, প্লিজ আপু হাতটা ছাড়ো, আমি যাব না বলছি তো। আনায়া তো সোনার পাত্রী নয়, টেনে টেনে কোহিনূরকে নিয়ে গেছে আহিয়ানের রুমে। রুম থেকে বের হবার সময় বলেও এসেছে, ভাইয়া রুমে ঢুকলেই সালাম করবি, হয়তো ছাদে আছে এক্ষুনি চলে আসবে বলেই বেরিয়ে যায় আনায়া। আহিয়ান রুমে নেই ভেবে কোহিনূর নিশ্চিন্তে বসে আছে আর গুনগুনিয়ে গান গাইছে। আহিয়ান এইমাত্র শাওয়ার নিল, বেরিয়ে এসে কোহিনূরকে দেখতে পেয়ে জিজ্ঞেস করে, তুই এখানে কি করছিস পুপু?
পুরুষালী কণ্ঠস্বর কানে আসতেই ধ্যান ভাঙে কোহিনূরের। চোখ তুলে সামনে তাকাতেই চক্ষুদয় কোটর ছেড়ে বেরিয়ে আসার উপক্রম। আহিয়ানের পরনে একটা টাওয়াল ছাড়া আর কিছু নেই, ভেজা চুলগুলো কপালে লেপ্টে আছে। আহিয়ানের দিকে নিষ্পলক চোখে তাকিয়ে আছে কোহিনূর। আমাকে দেখা শেষ হলে যা, আমি চেঞ্জ করব। ইচ্ছে হলে দেখতে পারিস, আমার কোনো সমস্যা নেই। ছি, কি সব বলছেন? মুখে কিছুই আটকায় না আপনার। আমি এখানে আপনাকে দেখতে আসিনি। তাহলে কি করতে এসেছিলি? আমাকে আনায়া আপু জোর করে নিয়ে এসেছে। না, বুঝি তুই যে আমার রুমে আসার জন্য ছটফট করছিলি, সেটা বলছিস না কেন? তুই তাহলে এখানে বসে থাক, আমি চেঞ্জ করে নেই। না না, আমি চলে যাচ্ছি। বলেই হনহনিয়ে রুম থেকে বেরিয়ে যায় কোহিনূর। এই লোককে বিশ্বাস নেই, কি না কি করে বসবে আল্লাহই জানে। রান্নাঘরে সবার জন্য খাবার বানানো হচ্ছে। রান্নাঘর সামলানোর দায়িত্বে সবসময় থাকেন বাড়ির 3 বউ। আজও এর ব্যতিক্রম হয়নি। বাড়ির 3 বউয়ের মধ্যে সম্পর্ক অনেক ভালো। নাফিজা বেগমের সাথে কোহিনূরের আম্মু আমিনা বেগমের সম্পর্ক ভালো। সম্পর্ক সবসময় বোনের মতোই থাকে। কোহিনূর রান্নাঘরে এসেছে তাদেরকে সাহায্য করার জন্য, কিন্তু নাফিসা বেগম কোনোভাবেই ছেলের বউকে কাজ করতে দেবেন না। এরই মধ্যে আনায়া এসে জানায় দাদুর শরীর এখন আগের থেকে ভালো, তিনি সবাইকে দেখতে চাইছেন। এক এক করে সবাই ওনার সাথে দেখা করে আসে। সবার শেষে যায় আহিয়ান আর কোহিনূর। দুজনকে একসাথে দেখেই দাদু মুচকি হাসলেন, হাতের ইশারায় পাশে গিয়ে বসতে বললেন। বাড়ির অন্যরা ওনাকে ভয় পেলেও আহিয়ানের সাথে সম্পর্কটা অন্যরকম। তিনি আহিয়ান আর কোহিনূরের উদ্দেশ্যে বলে উঠলেন, কেমন আছো দাদু ভাইয়েরা? ভালো আর থাকতে দিলে কোথায়? উপরে চলে যাওয়ার নাটক করে তো বিয়েটা করালে, এখন তো দেখছি ফুল এনার্জি নিয়ে ফিটফাট হয়ে বসে আছো। ব্যাপার কি? আমার বউকে পটানোর ধান্দা করছো নাকি? তোমার সুন্দরী বউ কি আর আমাকে দেখলে পড়বে দাদু ভাই? আমি ভাঙ্গাচোরা মানুষ, কোনো সময় মরে যাব ঠিক নেই। তোমার বউ বরং তোমারই থাক, সামলে রেখো। এভাবে কথা বলতে বলতে দাদু কাশতে শুরু করলেন। দাদুর অবস্থা দেখে আহিয়ান দুষ্টু হাসি দিয়ে গান গাইতে শুরু করলো। কাশিতে কাশিতে বইরা লুঙ্গি যাই খুলিয়া, কোথায় গেলা নতুন বউ, পরানটা যাই জ্বলিয়া। বলতে বলতে পানির গ্লাস এগিয়ে দিল। ততক্ষণে রুমে আনায়াও এসেছে। বাইরের গান শুনে খিলখিল করে হাসছে। তুমি কিন্তু গান নিয়ে ভবিষ্যৎ গড়ার কথা ভাবতে পারো ভাইয়া, অনেক সাফল্য পাবে। হ্যাঁ, তুই ঠিক বলেছিস। এরকম আরও হাজার হাজার গান আমি পারি। উৎসাহ পেলে আরও গাইব, তুই শুধু পাশে থাকিস। কোহিনূর চুপ করে খাটের এক পাশে দাঁড়িয়ে আহিয়ান আর তার দাদুর কথা শুনছিল। তাদের দুজনের কথার মাঝখানে আর কারো কথা বলার সাহস নেই। এমন এমন কথা বলবে, অন্য কেউ তাদের কথার মাঝখানে কথা বলবে, সেও লজ্জা পাবে। এই যেমন এখন আহিয়ানের গান শুনে দাদুর সাথে সাথে কোহিনূরও কাশতে শুরু করেছে। রাত অনেক হয়েছে, তাই যে যার মতো খাবার খেয়ে রুমে চলে যায়। আগের মতো এখন কোহিনূরকে আনায়া আহিয়ানের রুমে পাঠিয়েছে। এখন থেকে নাকি সেখানেই থাকতে হবে। কোহিনূর দরজার সামনে দাঁড়িয়ে আছে। বুঝতে পেরে আহিয়ান তাকে ভেতরে আসতে বলে। আহিয়ান খুব মনোযোগ দিয়ে ল্যাপটপে কিছু করছে। কোহিনূরকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, তুই কি সারা রাত এখানে এভাবেই দাঁড়িয়ে থাকবি? না মানে, আমি কোথায় ঘুমাবো? তুই বেডে ঘুমিয়ে পড়, আমি মেঝেতে ঘুমিয়ে পড়ব। তুই কি ভাবলি আমি এরকম বাংলা সিনেমা টাইপ ডায়লগ দিব? বলেই ভ্রু কুঁচকে তাকায় কোহিনূরের দিকে। তাহলে আমি কোথায় ঘুমাবো? কেন, বেডে কি জায়গা কম আছে নাকি আমার পাশে থাকতে তোর অ্যালার্জি আছে? বাই এনি চান্স তুই কি এটা চাইছিস আমি তোকে আদর করে ঘুম পাড়িয়ে দেই? আহিয়ান দুষ্টুমিতে ভরা চোখে চেয়ে কথাটা বলে। কোহিনূর মনে মনে ভাবছে, সকালে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম কে জানে। বিয়েটাও আমার এই ঠোঁটকাটা লোকটার সাথে হতে হলো। মুখে কিচ্ছু আটকায় না। বেশি কথা না বাড়িয়ে চুপচাপ ঘুমিয়ে পড়াই ভালো। ঘুম ভাঙলে পাশ ফিরে আহিয়ানকে দেখে হকচকিয়ে ওঠে কোহিনূর। চারদিকটা ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারে এটা আহিয়ানের রুম, কিন্তু এই রুমে সে কী করছে? আহিয়ানের বিছানাতেই বা ঘুমিয়ে আছে কেন? ঘুমের ঘুরে হাঁটাহাঁটি অভ্যাস তো কোনো কালেই ছিল না, তাহলে আসলো কিভাবে? কোহিনূরের ভাবনায় ছেদ পড়ল। দরজার ঠকঠক আওয়াজে আনায়া ডাকছে। কোহিনূর তড়িঘড়ি করে উঠে গিয়ে দরজা খুলল। আনায়া মুচকি হেসে কোহিনূরের কাঁধে আলতো চাপড় দিয়ে বলল, কি গো ভাবি, ভাইয়া আসতে দিচ্ছিল না বুঝি? কালকেই তো আসতে চাইছিলে না, জোরাজুরি করে নিয়ে আসলাম। আজকে তো দেখি ঘুমই ভাঙছে না, ব্যাপার কি কোহিন?
আনায়ার মুখে ভাবি ডাক শুনে মুহূর্তে মনে পড়ে গেল কালকেই আহিয়ানের সাথে তার বিয়ে হয়েছে। ধুর, এত বড় একটা কথা ভুলে গেল কিভাবে। নিজের মাথাকেই নিজে হাতুড়ি দিয়ে পেটাতে মন চাইছে এখন। কাল কখন যে ঘুমিয়ে পড়েছিল টেরই পায়নি কোহিনূর। আবার ঘুমের মধ্যে কেউ বস্তায় ভরে নদীতে ফেলে দিল, সে বুঝতে পারবে না। কি যে বলো না আনায়া আপু, তেমন কিছু নয়। আমি যে ঘুমোলে পাশে ঘূর্ণিঝড় হলেও বলতে পারি না, তুমি জানো না? একটু ঘুমিয়ে পড়েছিলাম, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এবার চলো, আম্মু তোমাকে খেতে ডাকছে, তাড়াতাড়ি নিচে আয়। ভাইয়া উঠলে সে পরে খেয়ে নেবে। তুমি যাও, আমি এক্ষুনি চলে আসবো। কোহিনূর নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেতে আসে। কিছুক্ষণ পর খাবার টেবিলে আহিয়ানও আসে। আহিয়ান আসলে নাফিজা বেগম তাকে খেতে দেয়। কোনো দিকে না তাকিয়ে মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে আহিয়ান। কোহিনূর আহিয়ানের দিকে তাকিয়েই ছিল। আহিয়ান চোখ তুলে তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে যায়। কোহিনূর তাড়াতাড়ি চোখ নামিয়ে প্লেটের দিকে তাকায়। হাবভাব দেখে মনে হচ্ছিল বিশাল কোনো অপরাধ করে ফেলেছে। কি হলো, খাচ্ছিস না কেন? খাচ্ছি তো। বিকেলে রেডি থাকিস, আমরা ঘুরতে যাব। বাড়ির সবাই যাবে? না, তুই, আমি আর আনায়া। নাহিদকেও আসতে বলবো। উফ। আহিয়ানের কথায় মাথা নেড়ে সম্মতি জানালো কোহিনূর। কথা মতো বিকেলের দিকে সবাই ঘুরতে বেরিয়েছে। উদ্দেশ্য পার্কে যাবে। ড্রাইভিং সিটে বসে আছে আহিয়ান, পাশেই বসে আছে কোহিনূর। কোহিনূর আজকে শাড়ি পরেছে। এই প্রথম সে শাড়ি পরলো, পরের ইচ্ছা ছিল না। আনায়াই জোর করে পরিয়ে দিয়েছে, সাজিয়েও দিয়েছে। কিন্তু যার জন্য এত সাজ সে একবারও ঘুরে তাকালো না, এটা নিয়েই কোহিনূর মনে মনে রাগে পুষে রেখেছে। একবার কথা বলতে আসুক, সেও ভাব দেখিয়ে কথা বলবে না। আহিয়ানের পরনে সাদা শার্ট, কালো প্যান্টের সাথে ইন করা পরেছে। হাতে কালো বেল্টের ঘড়ি, চুলগুলো এলোমেলো হয়ে আছে, তবুও কত সুন্দর লাগছে আহিয়ানকে। পিছনের সিটে বসে আছে আনায়া আর আহিয়ানের বেস্ট ফ্রেন্ড নাহিদ। আনায়া একটু পর পর নাহিদের দিকে দেখছে। নাহিদ সেটা বুঝতে পারলেও তার দৃষ্টি ফোনের স্ক্রিনেই নিবদ্ধ। নাহিদ জানে আনায়া তাকে পছন্দ করে, নাহিদও আনায়াকে পছন্দ করে, তবে কোনোদিন এটা বুঝতে দেয়নি। নাহিদ চায় না আহিয়ানের সাথে কোনোভাবেই তার বন্ধুত্ব নষ্ট হোক, তাই কখনোই আনায়ার ভালোবাসার ডাকে সাড়া দেয়নি। নাহিদ গাড়ি থেকে নেমে সামনের দিকে হাঁটতে শুরু করে। সবাই পার্কের গেট থেকে কিছুটা এগোলেই বসার জন্য খুব সুন্দর জায়গা আছে। চারিদিকে সারিবদ্ধ গাছপালা, গাছের পাতাগুলো বাতাসে হেলে দুলে উঠছে। আহিয়ান আর কোহিনূর পাশাপাশি হাঁটছে। আসার পর থেকে এই প্রথম আহিয়ান কোহিনূরকে লক্ষ্য করলো। ফর্সা শরীরে নীল রঙের শাড়িটা যেন চকচক করছে, কোমর পর্যন্ত লম্বা চুলগুলো ছেড়ে দিয়েছে। বাতাসে বারবার চোখে মুখে এসে পড়ছে। চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক, এতেই অপূর্ব সুন্দর লাগছে কোহিনূরকে। এই অপূর্ব সুন্দর রমণী তার বউ, এটা ভেবে আহিয়ান মনে মনে খুশি হচ্ছে। কোহিনূর প্রথমবার শাড়ি পরেছে, তাই শাড়ি সামলাতে হিমশিম খাচ্ছে। বারবার মনে হচ্ছে পড়ে যাবে। পার্কের ভেতরে ছবি তোলার জন্য সুন্দর ব্যবস্থা করা আছে, সেখানে গিয়ে আনায়া আর কোহিনূর কয়েকটা ছবি তুলে নেয়। নাহিদ আর আহিয়ান অন্যদিকে দাঁড়িয়ে কথা বলছে। আহিয়ান বারবার কোহিনূরদের তাড়া দিচ্ছে চলে যাওয়ার জন্য। এই দুই ভদ্রলোকের সাথে এসে আনায়া আর কোহিনূর খুবই বিরক্ত। এটাকে ঘোরাঘুরি বলে চলে না, অস্বস্তিতে কথা বলাও যাচ্ছে না। এই তো আসলো, এর মধ্যে চলে যাবে কেন? ঘোরাঘুরি শেষ হলে সবাই মিলে রেস্টুরেন্টে যায়। খাবার দাবার খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। আসার পথে নাহিদকে নামিয়ে দিয়েছে আহিয়ান। এই পুরো সময়টাতে নাহিদের সাথে অনেকবার কথা বলতে চেয়েছে আনায়া, কিন্তু নাহিদ বারবার এড়িয়ে গেছে। আনায়া বুঝতে পারে না, এত ইঙ্গিত দেওয়ার পরেও কি এই মানুষটা বুঝে না আনায়া তাকে পছন্দ করে। আনায়ার মন খারাপ, তাই গাড়িতে একটাও কথা বলেনি। গাড়ি থেকে নেমেই সোজা নিজের রুমে চলে গেছে। আহিয়ান আর কোহিনূর ও যে যার মতো চলে গেছে। কেটে গেছে বেশ কিছুদিন, তবে আহিয়ানের সাথে কোহিনূরের সম্পর্ক আগের মতোই আছে। টুকটাক কথা হয়। আহিয়ানের লন্ডনে যাবার সব ব্যবস্থাও হয়ে গেছে, আর এক সপ্তাহ মতো আছে। এদিকে হয়েছে আরেক কাণ্ড। আনায়ার বিয়ের দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন নাফিসা বেগম। ভালো পাত্র, তাই তিনি হাতছাড়া করতে চান না। মেয়ের বিয়ে এই পাত্রের সাথেই দেবেন বলে ঠিক করেছেন। বাড়ির সবারই একই মত। আনায়া এই বিয়েতে রাজি না হলে কিছু বলার সাহস পাচ্ছে না। মুখ বুজে সব মেনে নিতে হচ্ছে তাকে। আনায়া মেনে নিয়েছে, তার ভাগ্য এটাই ছিল। পাত্র কানাডায় থাকে। বিয়ের পরে আনায়াকেও নিয়ে যাবে। 1 মাস পরই বাড়ি আসবে, তখনই বিয়ে হবে।
আহিয়ানেরও লন্ডনে যাওয়ার তারিখ এগিয়ে আসছে। একমাত্র বোনের বিয়েতে থাকতে পারবে না বলে নিজেরও খুব খারাপ লাগছে। তবে বোনকে সান্ত্বনা দিতে ভোলেনি। এত কিছুর মধ্যেও কোহিনূরের কোনো পাত্তা নেই, কারণ তার টেস্ট পরীক্ষা চলছে। পরীক্ষার রেজাল্ট কোনোভাবেই খারাপ হলে ফাইনাল দিতে পারবে না। সামনেই এইচএসসি এক্সাম, তাই সব কিছু ফেলে আপাতত পড়াশুনোয় মনোযোগ দিয়েছে। আজকে আহিয়ানের জন্মদিন। আনায়া কোহিনূরকে বারবার বলে দিয়েছে, ভাইয়াকে সুন্দর করে উইশ করবি, সাজগুজু করবি, প্রপোজও করতে ভুলিস না, আর কোনোদিন কাছে পাবি তার কোনো ঠিক নেই। কোহিনূর বরাবরই আহিয়ানকে পছন্দ করত, কথা না বললেও সবসময় লক্ষ্য করত। এখন তারা স্বামী স্ত্রী, প্রপোজ করতে সমস্যা কোথায়? আহিয়ানের কাছ থেকে জেনেও নেবে আহিয়ান তাকে পছন্দ করে কিনা। বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু আহিয়ানকে কখনো কোনো উপহার দেওয়া হয়নি। তাই কোহিনূর ঠিক করেছে আজ আহিয়ানের জন্মদিনে ওকে একটা সারপ্রাইজ দিবে। 12টা বাজতে কিছু সময় বাকি। আহিয়ান তার সব বন্ধুদের সাথে দেখা করে এই মাত্র বাড়ি ফিরল। হাতে কতগুলো গিফটের প্যাকেট, এগুলো তার বন্ধুরাই দিয়েছে। হয়তো জন্মদিন উপলক্ষে, তার উপর আবার আজকেই শেষবারের মতো দেখা করতে গিয়েছিল সবার সাথে। আহিয়ান রুমে ঢুকে দেখতে পায় রুমের লাইট অফ করা। গিফটের প্যাকেটগুলো হাত থেকে রেখে চোখ বুলিয়ে দেখতে পায় চারিদিকে মোমবাতি জ্বালানো, পুরো বিছানায় গোলাপের পাপড়ি ছড়ানো আছে। এত কিছু করলো কে? সামনে তাকাতেই একটা ছোট কেক হাতে কোহিনূরকে দেখতে পায় আহিয়ান। পরনে লাল রঙের পাতলা জর্জেট শাড়ি, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, পাতলা শাড়ি ভেদ করে ফর্সা পেট দৃশ্যমান, চুলগুলো খুলে রাখা। এভাবেই আর কখনোই দেখেনি কোহিনূরকে। আহিয়ান অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে কোহিনূরের দিকে। রুমে এসি চালানো, তবুও আহিয়ান ঘামছে, বুকের ভেতরে ধুকপুক আওয়াজ হচ্ছে। এই সাজে কোহিনূরকে দেখে নিজেকে পাগল পাগল লাগছে আহিয়ানের। কয়েকবার শুকনো ঝোঁক গিলে চোখ বন্ধ করে নেয়, নিজেকে শান্ত করার চেষ্টা চালাচ্ছে। কোহিনূর একটু একটু করে আহিয়ানের দিকে এগিয়ে আসছে। আহিয়ানের সামনে এসে দাঁড়িয়ে জন্মদিনের শুভেচ্ছা জানায়। আহিয়ান চোখ খুলে আবার তাকায় কোহিনূরের দিকে। কোহিনূরের সুন্দর সুশ্রী মুখশ্রী নেশা ধরিয়ে দিচ্ছে আহিয়ানকে। টেনে টুনে নিজের চোখকে অন্যদিকে ঘোরালো। কোহিনূরকে ধন্যবাদ জানিয়ে গটগট করে হেঁটে ওয়াশরুমে চলে গেল। আহিয়ান ওয়াশরুম থেকে বেরোনো মাত্রই কোহিনূর আবার আহিয়ানের সামনে গিয়ে দাঁড়ালো। এই মেয়ে আজকে আমাকে পাগল করে দিবে। কি চাইছে কে জানে। এভাবে খাম্বার মতো সামনে এসে দাঁড়ালি কেন? সর, আমি ঘুমাবো, কালকে সকালেই ফ্লাইট, জানিস না? জানি তো। তাহলে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আমাকে মারার প্ল্যান করেছিস নাকি? তোর না সামনে এসএসসি এক্সাম, রাত 12টার সময় এভাবে সাজুগুজু করে পেতনি সেজে বসে আছিস। হঠাৎ করে কেউ দেখলে তো ভয় পেয়ে কাপড় ভিজিয়ে ফেলবে। আমি কাউকে দেখাতে যাব নাকি? আপনার জন্যই তো সেজেছি। এবার বলতে পারলেন? আহিয়ান কোহিনূরকে পাশ কাটিয়ে বেডের কাছেই গেল, হাতের ঘড়িটি খুলে বেড সাইড টেবিলে রাখলো। আহিয়ান ভাইয়া। কোহিনূর দেখে পেছনে ফিরে তাকালো আহিয়ান। কিছু বলবি? হ্যাঁ। কি বলবি তাড়াতাড়ি বল, আমি ঘুমাবো। অন্যদিকে তাকিয়ে কথাটা বলল আহিয়ান। আপনি আমাকে ভালোবাসেন আহিয়ান ভাইয়া? কোহিনূরের প্রশ্নে চোখ গোল গোল করে তাকালো আহিয়ান। হঠাৎ এমন প্রশ্ন শুনে কি বলবে বুঝতে পারছে না। কোহিনূর তো এমন না, এগুলো নিশ্চয়ই আনায়া শিখিয়েছে। কি বলছিস? এগুলো তোকে আনায়া শিখিয়ে দিয়েছে তাই না? এসব ভুলভাল চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে ঘুমা গিয়ে। আপনি না বললে আমি যাব না। আপনি না বললেও আমার বলতে তো কোনো দোষ নেই, তাই না? দুজনেই চুপ করে আছে, একে অপরের দিকে তাকিয়ে আছে, কারোর মুখে কোনো কথা নেই। কোহিনূর কিছুক্ষণ থেমে বলতে শুরু করে, আপনি আমাকে পছন্দ করেন কিনা জানি না। আমাদের বিয়েটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ, আদৌ গুরুত্বপূর্ণ কিনা এটাও আমি জানি না। তবে আমি ছোটবেলা থেকেই এটা জেনে এসেছি, আপনার সাথেই আমার জীবন জুড়ে আছে। তাই মনে প্রাণে আপনাকেই নিজের স্বামী রূপে কল্পনা করে এসেছি সব সময়। আপনার সাথে আমার সম্পর্ক গভীর না হলেও আপনার উপস্থিতি আমার ভালো লাগে। আমার হৃদয়ের অসীম ভালোবাসা আপনার জন্য। আমি আপনার সাথে আমার জীবনের প্রতিটি মুহূর্ত কাটাতে চাই। আপনি কি আমাকে ভালোবাসেন আহিয়ান ভাইয়া? অনেক সময় হলো আহিয়ান চুপ করে আছে, কোহিনূরের প্রশ্নের কোনো জবাব দিচ্ছে না। কোহিনূর বুঝতে পারলো আহিয়ান তাকে ভালোবাসে না। মনের মধ্যে একটু একটু গড়ে ওঠা ভালোবাসা এক নিমিষে শেষ হয়ে যায়। কোহিনূরের চোখের জল আর বাদ মানছে না। মুহূর্তে চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো। এখানে থাকলে ভালো করে কান্নাও করতে পারবে না। দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে নেয়। কান্নাকাটি করে কখন ঘুমিয়ে পড়েছে তার ঠিক নেই। এদিকে আহিয়ান আগের ন্যায় এখনো দাঁড়িয়ে আছে। তুই ঠিক কি শুনতে চাইছিলিস কুহু? আমি তোকে ভালোবেসেছি, ভালোবাসি, আজীবন ভালোবেসে যাব। যতদিন আমার দেহে প্রাণ থাকবে ততদিন আমি তোকে ভালোবেসে যাব। আমার শিরোনামে তুই ছিলি,
শেষ নিঃশ্বাস হয়ে তুই থাকবি। আফসোস এই কথাগুলো কোহিনূর শুনতে পেল না। আহিয়ানের বলা কথাগুলো যদি কোহিনূর শুনতে পেত তাহলে বুঝতে পারতো আহিয়ান কতটা গভীরভাবে ভালোবেসে কোহিনূরকে। কোহিনূরের ঘুম ভাঙতেই মনে পড়ল আহিয়ান ভাইয়া আজকে লন্ডনে চলে যাবে। ভোরেই তার ফ্লাইট লাফ মেরে বিছানা থেকে উঠে শাড়িটা পাল্টে একটা সুতির 3 পিস পরে নিচে চলে যায়। সবাইকে সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নাফিসা বেগম কান্না করছেন। কোহিনূরের আম্মু আর চাচি তাকে নানান কথা বলে সান্ত্বনা দিচ্ছেন। কোহিনূরের আর বুঝতে বাকি নেই আহিয়ান চলে গিয়েছে, কিন্তু যাওয়ার আগে একটিবারের জন্য দেখা করে গেল না। বলে যাবেই বা কেন? আহিয়ান ভাইয়া তো তাকে ভালোবাসে না। ভালোবাসলে কালকে ওভাবেই ফিরিয়ে দিল কিভাবে? আহিয়ান ভাইয়া তো দাদুর কথা দিয়ে বিয়েটা করেছে, সে নিশ্চয়ই আমাকে পছন্দ করে না। কোহিনূরের মাথায় বারবার একটা কথাই ঘুরছে, আহিয়ান একবারও তার সাথে দেখা করলো না কেন? কেন ফিরিয়ে দিল তাকে? কষ্টে কোহিনূরের বুক ফেটে যাচ্ছে, চিল্লিয়ে কান্না করতে ইচ্ছে করছে, চোখের মধ্যে পানি টলমল করছে, এই বুঝি কেঁদে দেবে। কোহিনূরকে দাঁড়িয়ে থাকতে দেখে আনায়া কাছে আসলো। কিরে কোহিন, তোকে এতবার ডাকলাম, কোনো সাড়া দিলি না যে? আহিয়ান ভাইয়া কি চলে গেছেন আপু? হ্যাঁ, ভাইয়াই তো তোকে। আনায়া পুরো কথাটা শেষ করার আগেই কোহিনূর দৌড়ে নিজের রুমে চলে যায়। কোহিনূর খুব চাপা স্বভাবের, অভিমানীও বটে। খুব বেশি কষ্ট না পেলে কখনোই কাঁদে না। আজকে কেন যেন কান্না আটকাতে পারছে না। দরজা বন্ধ করে কত সময় কান্নাকাটি করেছে তার ঠিক নেই। কোহিনূর ঠিক করেছে আর আহিয়ানের কথা ভেবে কষ্ট পাবে না। এবার ভালো করে পড়াশোনা করবে, সামনে তার এক্সাম। পরের দিন ভোরেই ঘুম থেকে উঠেছে। আজকে অ্যালার্ম দিয়ে রেখেছিল, নামাজ পড়ে পড়তে বসেছে। পড়তে পড়তে অনেক খিদেও পেয়েছে, নিচে গিয়ে কিছু খেয়ে নেওয়া ভালো। কোহিনূর খাবার টেবিলে বসে আছে, পাশের চেয়ারে আফজাল খান, অপর পাশে চেয়ারে আনায়া। কোহিনূরের আম্মু খাবার পরিবেশন করছেন। তিনি কিছুদিন ধরে কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত। আফজাল খান এটা লক্ষ্য করেছেন, কয়েকবার জিজ্ঞেস করলেও কোনো উত্তর পাননি। আহিয়ান যাওয়ার পর থেকে কোহিনূর একবারও আহিয়ানের রুমে যায়নি। আহিয়ান পৌঁছাবার পরপরই বাড়িতে জানিয়েছে, কিছু সময় পর আবার ফোন দিয়ে সবার সাথে কথা বলেছে। কোহিনূরের অভিমান বেড়ে পাহাড় সমান হয়েছে। আহিয়ানের সবার সাথে কথা বলার সময় হলেও কোহিনূরের সাথে কথা বলার সময় হয়ে ওঠেনি। এতেই কোহিনূরের অভিমান। আনায়া কোহিনূরকে বলেছিল আহিয়ানের রুমে কি না কি রেখে গিয়েছে তার জন্য, কিন্তু কোহিনূর একবারও যায়নি, যাবে না বলে ঠিক করেছে। আহিয়ান তাকে ফিরিয়ে দিয়েছে, যাওয়ার সময় দেখা করেনি। এগুলো ভাবলেই চোখ ভরে জল আসছে কোহিনূরের। আহিয়ান গিয়েছে বেশ কিছুদিন হয়ে গেল। এদিকে কোহিনূরের টেস্ট এক্সামও শেষ। আনায়ার বিয়ের তোড়জোড় চলছে। ছেলে কানাডা থেকে এসেছে, 1 সপ্তাহ পরে আকত হবে। তার কিছুদিন পরে বড় করে অনুষ্ঠান করা হবে। আনায়ার এই বিয়েতে প্রথম থেকেই মত নেই, কাউকে কিছু বলতেও পারছে না। ভেতরে ভেতরে গুমড়ে মরছে। রাত তখন 9টা বাজতে চলল। বাড়ির সবাই খাবার খেয়ে যে যার মতো রুমে চলে গিয়েছে। কোহিনূরের আম্মু আমিনা বেগম সব গোছগাছ করে রুমে চলে যান। আফজাল খান কিছুদিন ধরে লক্ষ্য করছেন তার স্ত্রী কোনো বিষয় নিয়ে অনেক চিন্তিত। বহুবার জানতে চেয়েছেন, তবে কোনো উত্তর পাননি। এতদিনের বিবাহিত জীবনে কখনোই তাকে এভাবে চিন্তিত হতে দেখেননি। আমিনা বেগমের সাথে পারিবারিকভাবে বিয়ে হয়েছিল আফজাল খানের। আমিনা বেগমের বাবার বাড়ির লোকজনদের সাথে ওনার সম্পর্ক অতটা ভালো না। এত বছরে বিশেষ কোনো কারণ ছাড়া যাওয়া হয়নি। আমিনা বেগমের বাবার বেশিরভাগ সম্পত্তি ওনার নামে, তাই ভাইয়েরা ওনাকে সহ্য করতে পারে না। এই সম্পত্তির প্রতি তার কোনো লোভ নেই, তবে ভাইদের দেবেন না বলে ঠিক করেছেন। আমিনা, তুমি কি কোনো বিষয় নিয়ে চিন্তিত? আমাকে বলতে পারো। আগে তো কখনোই তোমাকে এভাবে দেখিনি, তাই এই বিষয়টা আমাকে খুব ভাবাচ্ছে। তেমন কিছুই না, তুমি অত চিন্তা করো না। কিছু হয়েছে আমি ভালোই বুঝতে পারছি। নিজের মধ্যে কথাটি চেপে না রেখে আমাকে বলো, দুজন মিলে না হয় এর সমাধান করব। তোমাকে একটা কথা বলা হয়নি, ভাইয়া ফোন করেছিলেন, বাবার শরীর নাকি খারাপ, এটা নিয়ে আমি চিন্তিত। বুঝতে পেরেছি, একদিন গিয়ে ওনাকে দেখে আসলেই তো হয়। আমার ভাইয়ারা কেমন তা তো তোমার অজানা নয়। তারা স্বার্থের জন্য আমাকে খুন করতেও 2বার ভাববে না। এভাবে কিছু সময় এই বিষয় নিয়ে কথা বলে তারা ঘুমিয়ে পড়লেন। দিন কিভাবে চলে যায় বোঝা যায় না। আনায়ার বিয়ের দিন ঘনিয়ে আসছে, আর মাত্র 2 দিন বাকি। কাছের আত্মীয় ব্যতীত কাউকে জানানো হয়নি। অনুষ্ঠানের সময় সবাইকে জানানো হবে। আজকে বাড়ির সবাই মিলে কেনাকাটা করতে গিয়েছে। বাড়িতে শ্বশুরের দেখাশোনা করার জন্য আমিনা বেগম থেকে গিয়েছেন। আনোয়ার খান এবং আফজাল খান সবসময় ব্যবসার কাজে ব্যস্ত থাকেন। সবাই কেনাকাটা শেষ করে হাসি মুখে বাড়িতে আসে। তবে এই হাসি খুশি কিছু মুহূর্তে বিলীন হয়ে যায়। বাড়িতে আমিনা বেগমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। বাপের বাড়ির লোকদের সাথে সম্পর্ক ভালো না হলেও সেখানে যেতে পারে ভেবে আফজাল খান ওনার খোঁজ নিতে সেখানেও যান, তবে তারা জানায় তিনি সেখানে যাননি।
একদিকে আনায়ার বিয়ে, অন্যদিকে বাড়ির মেজ বউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়ির সবার মুখেই চিন্তার ছাপ স্পষ্ট। অনেক খোঁজাখুঁজির পরেও যখন আমিনা বেগমকে পাওয়া গেল না, তখন সবাই হাল ছেড়ে দেয়। ক্লান্ত শরীর নিয়ে রুমে প্রবেশ করে আফজাল খান তিনি ভেবে পাচ্ছেন না, এতদিনের সংসার জীবনে তো আমিনা কখনোই এমন করেনি, তাহলে হঠাৎ কোথায় চলে গেল। আর কিছু ভাবতে পারছেন না তিনি। ঘুমানোর জন্য বালিশ টান দিতেই একটা খামের চোখ দেখা মিলল। আশ্চর্যের সহিত খামটি হাতে তুলে নেন। খাম খুলে চিঠিটা চোখের সামনে মেলে ধরতে কিছু মুহূর্তের জন্য থমকে যান আফজাল খানের পুরো পৃথিবী। চিঠিতে এমনটাই লেখা ছিল, আমিনা বেগম নিজের ইচ্ছায় বাড়ি ছেড়েছেন। তারা এই একঘেয়ে জীবন আর ভালো লাগছে না। নিজেকে চার দেওয়ালের মধ্যে বন্দি মনে হয়। তিনি এমন জীবন কখনোই চাননি, তাই নিজের ইচ্ছাই বাড়ি ছেড়েছেন। চিঠিটা পড়ে আফজাল খান পাথর বনে গিয়েছেন। তিনি বিশ্বাসই করতে পারছেন না তার স্ত্রী এমন একটা কাণ্ড করেছেন। কিন্তু চিঠিটা যে আমিনা বেগমের হাতের লেখা, এটা বুঝতে সমস্যা হয়নি আফজাল খানের। বাড়ির লোকজন পুলিশের কাছে যেতে চাইছিলেন, যে নিজে থেকে লুকিয়ে থাকে তাকে খুঁজে পাওয়া সম্ভব নয়। সবাইতে থামাতে বাধ্য হয়ে সবকিছু খুলে বলেন আফজাল খান। পুরো বিষয়টা তিনি লুকিয়ে রাখবেন বলে ভেবেছিলেন। লোকজন জানাজানি হলে এটা তার মেয়ের জীবনেও প্রভাব ফেলবে, কিন্তু হাজার চেষ্টা করেও বিষয়টা লুকিয়ে রাখতে পারেননি আফজাল খান। বাধ্য হয়ে কথাটি সবাইকে বলে দিতে হয়েছিল। খান বাড়ির মেজ বউ বাড়ি থেকে পালিয়ে গেছে, এই কথা 5 কান হতে বেশি সময় লাগে না। পাড়া প্রতিবেশীরা নানান ধরনের কথা বলছেন। আফজাল খান পড়েছেন সমস্যায়। তার চোখের সামনে সব ঝাপসা লাগছে। আনায়ার শ্বশুর বাড়ির লোকজন এগুলো জানতে পারলে তারা আনায়ার সাথে তাদের ছেলের বিয়ে ভেঙে দেয়। এত আয়োজন কেনাকাটার পর বিয়ে ভেঙে গেছে। আশেপাশে প্রতিবেশী আর অনেক আত্মীয়রা এই বিয়ের বিষয়ে জানেন, কিন্তু অপমান করতে ছাড়েনি। এমনকি ছেলের বাড়ির লোকেরাও অনেক কথা শুনিয়েছে। নাফিজা বেগম খেপে গেছেন। কোহিনুরের আম্মুর উপরের সব রাগ ঝাড়ছেন কোহিনুরের উপর। কোহিনুরও আর চুপ থাকতে পারছে না। নাফিজা বেগমের কথার উত্তর দিয়ে ফেলেছে, এতেই বেঁধেছে বিপত্তি। বসার ঘরে তখনই সবাই উপস্থিত ছিল। এই মেয়ের মায়ের জন্য আমার মেয়ের জীবনটা শেষ হতে বসেছে। এই বয়সে কার সাথে ভেগে গেছে আল্লাহই জানে। আমার আম্মু কারোর সাথে ভেগে যায়নি বড় আম্মু। না জেনে কিছু বলবেন না দয়া করে। চুপ কর বেয়াদব মেয়ে, মুখে মুখে তর্ক করবি না। তোর মায়ের জন্য আমার মেয়েটার আজকের বিয়ে ভেঙে গেল। পাড়া প্রতিবেশীরা ছিছি করছে। এই বাড়ির সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে তোর মা। এত বড় মেয়ে রেখে কোন নাকরের হাত ধরে চলে গেছে কে জানে। চুপ করো তুমি বড় আম্মু, অনেক বলেছ। আমাকে তখন থেকে এসব কথা শুনিয়েই যাচ্ছ। আমার এখানে কি দোষ? নাফিজা বেগমের তিক্ত কথা নিতে পারছে না কোহিনুর। সকাল থেকে খালি পেটে আছে, চিন্তায় চিন্তায় অস্থির হয়ে উঠেছে। মায়ের টেনশনে খাবার গলা দিয়ে নামে না, আর দাঁড়িয়ে থাকার শক্তিটুকু অবশিষ্ট নেই। কোহিনুর মাটিতে লুটিয়ে পড়ার আগেই আফজাল খান মেয়েকে ধরে নিলেন। বাড়ির সবাই চিন্তিত হয়ে ছুটে আসলো। শুধু নাফিজা বেগম ছাড়া। মায়ের করা ভুলের জন্য একদিনে কোহিনুর নাফিজা বেগমের চোখের বিষ হয়ে গেছে। আফজাল খান মেয়েকে সোফায় শোয়ালেন। আনায়া দৌড়ে গিয়ে পানি নিয়ে এসেছে। কোহিনুরের চোখে মুখে পানি দিয়ে বারবার ডেকে যাচ্ছে। নাফিজা বেগম আনায়াকে টেনে তুললেন। কি করছো আম্মু? দেখতে পারছো না কোহিন অজ্ঞান হয়ে গেছে? ওর মুখে পানি ছিটানো দরকার। তোকে এই মেয়ে এত সেবা করতে হবে না। এই মেয়ের মায়ের জন্য আজকে মানুষ আমাদের এত কথা শোনাচ্ছে। তোর বিয়ে দিব কিভাবে ভেবে দেখেছো? চুপ করবে আম্মু, কি সব আজে বাজে কথা বলছো? তুমি ভুলে যেও না কোহিন আইহান ভাইয়ার বউ। এই মেয়েকে আমি আমার ছেলের বউ হিসাবে কখনোই মানব না। মা যেমন ভেগে গেছে, মেয়েও ভেগে যাবে না কি বলা যায়? দেখো গিয়ে কোনো অকাম করেছে হয়তো, না হলে এভাবে অজ্ঞান হবে কেন? এত সময় চুপ থাকলেও আফজাল খান এখন আর চুপ থাকতে পারলেন না। তার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। নিজের মেয়ের সম্পর্কে এত বড় অপবাদকেই বা সহ্য করবে? চুপ করুন ভাবি, অনেক বলেছেন। আমি মানছি আমার স্ত্রী ভুল করেছে। এখানে আমার মেয়ের কোনো দোষ নেই। ওর বিয়েটা বাড়ির সবার সম্মতিতেই হয়েছিল। আপনি এভাবে বলতে পারেন না। আমার মেয়েকে এত বড় অপবাদ দেওয়ার আগে আপনার মনে রাখা উচিত সে আপনার ছেলের বউ। আমি এত কিছু জানি না মেজো ভাই। আপনার বউ আমার মেয়ের এত বড় ক্ষতি করেছে। আমার ছেলের জীবন ধ্বংস হোক, আমি চাই না এটা। ওদের এখনও আইন মতে বিয়ে হয়নি, আর আহিয়ান এ বিয়েতে রাজি ছিল না। আহিয়ান কোনো ছোট বাচ্চা নয় ভাবি যে তার সম্মতি ছাড়া বিয়ে করানো হবে।
কোহিনূরের জ্ঞান ফিরেছে। নাফিসা বেগমের বলা শেষ কথাটা স্পষ্টই শুনতে পেয়েছে, কিন্তু কোনো প্রত্যুত্তর করেনি। আহিয়ানের প্রতি জমানো অভিমান যেন আরও বেড়ে গিয়েছে। আহিয়ান যাওয়ার পর আনায়া অনেকবার কোহিনূরকে আহিয়ানের রুমে যেতে বলেছে। যাওয়ার আগে নাকি কোহিনূরের জন্য কিছু রেখে গিয়েছে, এতে মনে মনে খুশি হয়েছিল কোহিনূর। তবে রুমে গিয়ে দেখা হয়নি। মনের মধ্যে জন্ম নেওয়া সেই ভালো লাগাটুকু এখনও বিলীন হয়ে গেছে। কোহিনূর এখন বুঝতে পারছে আহিয়ান কোনোদিনও তাকে পছন্দ করতো না। কিছুদিন যেতেই আনোয়ার খানের বাবা হঠাৎ হার্ট অ্যাটাক করেন। 3 ভাই মিলে ওনাকে হসপিটালে নিয়ে যান। ডাক্তার জানে তিনি প্যারালাইজড হয়ে গেছেন। কোনোদিন ঠিক হবে না বলা যাচ্ছে না, আদৌ ঠিক হবে কি না জানা নেই। এখানেও নাফিসা বেগম কোহিনূরকে কথা শোনাতে বলেননি। পাড়া প্রতিবেশীদের অপমান সহ্য করতে না পেরেই এমন হয়েছে। এটা কোহিনূরের আম্মুর জন্য হয়েছে। কিন্তু নাফিসা বেগম উঠতে বসতে কোহিনূরকে কথা শোনাচ্ছেন। কোহিনূর বুঝে পায় না একটা মানুষ কিভাবে এত পরিবর্তন হতে পারে। এখানে তো তার কোনো দোষ নেই। রাত 8টা বাজতে চললো। বাহিরে বাতাস দিচ্ছে, মনে হচ্ছে একটু পরে বৃষ্টি হবে। কোহিনূর বসে আছে সামনে আফজাল খান। তিনি লক্ষ্য করছেন মেয়ে তার অনেক শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়েছে। আগের প্রাণোচ্ছল সেই হাসিটা এখন আর দেখা যায় না। আগের থেকেও অনেকটা গম্ভীর হয়ে গেছে কোহিনূর। আফজাল খান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আদুরে গলায় জিজ্ঞেস করলেন, কিছু বলবে মা? হঠাৎ আমার রুমে এলে যে? আমি তো তোমার সাথে গিয়ে দেখা করতাম গিয়ে। আমি তোমাকে কিছু বলতে চাই আব্বু। কি বলবে বলো? আম্মু কোথায় আছে আমি জানি না, কেন গিয়েছে সেটাও জানি না। তবে আমি জানি আম্মু কোনো ভুল করবেন না। বড় আম্মু আমাকে পছন্দ করেন না। ওনার তিক্ত কথাবার্তা আমি নিতে পারছি না আব্বু। আমি এখান থেকে চলে যেতে চাই। স্ত্রী কোনো ভুল করবেন না এটা আফজাল খানও বিশ্বাস করেন। তবে চিঠির লেখাটা যে তারই স্ত্রী এটা থাকেই খুব ভাবাচ্ছে। হঠাৎ আমিনা বেগম কেন এমন করলেন? স্ত্রীর সাথে কাটানোর সময়গুলোর কথা মনে পড়লেই কষ্টে ভেতর ভারী হয়ে আসে আফজাল খানের। নিজেকে সামলে তিনি মেয়েকে বললেন, এটা তোমার বাড়ি আম্মু, তুমি এখান থেকে চলে যাবে কেন? আমি এখানে থাকলে সমস্যা বাড়বে বই কমবে না আব্বু। বাড়িতে কিছু হলেই তার দোষ আমাকে দেওয়া হয়। উঠতে বসতে এত অপমান আমি আর নিতে পারছি না আব্বু। তুমি আমাকে হোস্টেলে রেখে এসো, আমি আর এখানে থাকতে চাই না। কিছুক্ষণ থেমে কোহিনূর আবার বলল, আমি আরেকটা কথা বলতে চাই আব্বু। বলো মা, কি বলবে? আহিয়ান ভাইয়ের সাথে আমার বিয়েটা আমি ভেঙে দিতে চাইছি আব্বু। আমাদের যেহেতু আইনত বিয়ে হয়নি, ডিভোর্স হওয়ারও ঝামেলা নেই। ওনার এই বিয়েতে সম্মতি ছিল না, তাই এই বিয়েটার কোনো মানেই নেই। মেয়ের কথা চুপ করে শুনলেন আফজাল খান। মাথা নেড়ে বুঝালেন সময় আসলে দেখা যাবে, এখন এগুলো নিয়ে চিন্তা না করতে। মেয়ের সাথে অনেকক্ষণ কথা বলে আফজাল খান ঠিক করলেন কোহিনূরের এইচএসসি এক্সামের আগে পর্যন্ত ওনার বোনের বাড়িতেই থাকবে। রেজাল্ট পেয়ে গেলে কোনো এক ভালো কলেজে ভর্তি করে সেখানে এরই হোস্টেলে রেখে আসবেন। এই বিষয়ে আনোয়ার খানের সাথে কথা বললে তিনি প্রথমে না করেন, তবে আফজাল খান বোঝানোর পর তিনিও সম্মতি দেন। এখানে থাকলে কোহিনূর কোনোভাবেই তাকে ভালো থাকতে দেবে না। কোহিনূর কখনোই ভালো থাকবে না। নাফিসা বেগম কোহিনূরকে সহ্যই করতে পারেন না। এটা ভেবেই সিদ্ধান্ত নেওয়া হয় কোহিনূর এখন থেকে হোস্টেলেই থাকবে, কিছুদিন পরে না হয় আসবে। যেমনটা ভাবা হয়েছিল তেমনটাই হয়েছে। কোহিনূরের রেজাল্ট দেওয়া হলে আফজাল খান মেয়ের কথা মতো তাকে ভালো একটা কলেজে ভর্তি করে দেন। সেখানকার হোস্টেলে কথা বলে রেখে আসেন। নিজের ভেতরে হাজার কষ্ট থাকলেও মেয়েকে তা বুঝতে দেন না আফজাল খান। কিছুদিন পরই দেখা করতে যান, প্রতি মাসে নিয়ম করে টাকাও পাঠান। সে থেকে কোহিনূরের হোস্টেলে থাকা শুরু। এত বছরে একটা বন্ধু বান্ধব না থাকলেও এখানে এসে মিতুকে পেয়েছে সে। বর্তমান দরজার ঠক ঠক আওয়াজে ধ্যান ভাঙে কোহিনূরের। মিতু আর কোহিনূর দুজনেরই দরজার দিকে তাকায়। আনায়া দরজার সামনে দাঁড়িয়ে আছে, মুখে লেগে আছে তার মিষ্টি হাসি। ভিতরে আসবো কোহিন? ওমা, জিজ্ঞেস করছো কেন? আনায়া আপু, তোমাদের বাড়ি, তোমাদের ঘর, আমি মেহমান। তোমার ভাইয়ের বিয়ে খেতে আসলাম, আমাকে জিজ্ঞেস করতে হয় বুঝি? এভাবে বলছিস যে, এটা তো তোরও বাড়ি। আনায়ার কথায় তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে বলল কোহিনূর, ঠিকই বলেছ আনায়া আপু। বাড়ি থাকতেও আমি কেমন সন্ন্যাসী হয়ে ঘুরছি দেখো। আনায়া বুঝতে পারে না কোহিনূরের কথাবার্তা। মেয়েটা ছোটবেলা থেকে খুব অভিমানী, চাপা স্বভাবের, সবার কাছে নিজেকে প্রকাশ করে না। এখন যেন আরো গম্ভীর হয়ে গেছে, প্রয়োজন ছাড়া কথা বলতে চায় না। নীরবতাই যেন একমাত্র সঙ্গী কোহিনূরের। তোর হেয়ালি রাখ, এবার চল মিতুকে নিয়ে ছাদে যাবি আমার সাথে। ছাদে কি হচ্ছে? রাতের গায়ে হলুদটা এক্ষুনি সেরে ফেলবে নাকি? কোহিনূর বাহিরে কঠিন দেখালেও ভেতরে ভেতরে জ্বলছে, এটা আনায়া ভালোই বুঝতে পারছে। মুচকি হাসি দিয়ে বলল, আরে না, ভাইয়ার বন্ধুরা আর আমাদের সব কাজিনরা ছাদে আড্ডা দিচ্ছে, তোদেরকেও নিয়ে যেতে বললো।
আমারও সব ভালো লাগে না আপু, তুমি যাও, আমি এখানেই ভালো আছি। এদিকে আড্ডা হচ্ছে শুনে মিতুর ভেতরে ছটপটানি শুরু হয়েছে। যেভাবেই হোক কোহিনূরকে নিয়ে যেতে হবে। এসে থেকে মনে হচ্ছে জেলখানায় বন্দি কয়েদি কোহিনূরটা হয়েছে তেমন একা একা বসে থাকবে, শুধু বাইরেও যাবে না। মিতু আর আনায়া এক প্রকার টেনে টুনে কোহিনূরকে নিয়ে ছাদে গেল। আহিয়ানের বন্ধুরা আর ফুপু তো ভাই বোনের মিলে আড্ডা দিচ্ছে, সবাই কিছু নিয়ে হাসাহাসি করছে। কোহিনূর আসতেই ছাদের সবার দৃষ্টির দিকে সবাইকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কোহিনূরের কেমন অস্বস্তি হচ্ছে। একটা মুচকি হাসি দিয়ে একপাশে গিয়ে দাঁড়ালো, সাথে মিতুও গেল। আহিয়ানের 3টা বন্ধু এসেছে, নাহিদ, রোহি আর অয়ন। তারা কোহিনূরকে ভালোভাবেই চেনে, কোহিনূরও তাদের চেনে। আনায়া সবার জন্য চা নিয়ে এসেছে। সবাইকে এক এক করে চা দিয়ে নাহিদের কাছে যায়। আনায়া নাহিদকে এখনও পছন্দ করে, তবে আগের মতো পাগলামি করে না। নাহিদ অবাক হয়, মেয়েটা এত পরিবর্তন হলো কিভাবে, আগে তো এমন ছিল না। নাহিদ আনায়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে আনায়া এত সময় ধরে চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, সেদিকে নাহিদের কোনো খেয়াল নেই। অয়ন নাহিদকে হালকা ধাক্কা দিয়ে বলে, কি গো নাহিদ কাকু, আজকে কি দেখে দেখে দিন পার করে দিবে নাকি? তোর মুখ নামক মেশিনটা বন্ধ রাখ। বলেই আনায়ার হাত থেকে চায়ের কাপটি নিল নাহিদ। তুমি তাকিয়ে থাকলে কিচ্ছু হয় না, আমি বললেই দোষ, তাই না? যত দোষ সব অয়ন ঘোষ। তুই চুপ করবি শয়তান, তোর মুখে কিছু আটকায় না। আহিয়ান এসব শুনলে আমাকে গুলি করে মারবে। আমি সেই শুভ কাজটি করে দেব। বিয়ে তো করবি না? 40-এ খাওয়া, অনেকদিন হলো ভালো খাবার খাই না। অয়নের সাথে রোহিও বলে উঠল, 40 মেনু তো অন্তত দয়া করে বিরিয়ানি রাখিস ভাই, বিয়ে করলে তো আর ভালো কিছু খাইতাম, এত কিছু লাগবে না, বিরিয়ানি হলেই চলবে। নাহিদ ভাবছি এরা কি তার বন্ধু নাকি কসাই, দরকার পড়লে জবাই করতেও দুবার ভাববে না। আনায়াকে পছন্দ করে এটা আহিয়ানকে বলে দেবে, এটা এই ব্ল্যাকমেল করে কত কিছু খেয়েছে তার হিসেব নেই। রুহি ফোনে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে, এদিকে নাহিদেরও আনায়া আছে। অয়ন বেচারা কষ্টে আছে, শুধু এসব দেখে যাচ্ছে। অয়ন মাটিতে হাত পা ছড়িয়ে গালে হাত দিয়ে বসে পড়লো, হতাশ হয়ে বলতে লাগলো, সবারই বউ আছে, প্রেমিকা আছে, আমার পুরো কপালে কিচ্ছুই নাই। কাজেরাও সব ট্যাবলেট ক্যাপসুল, নইলে কোন দিন বিয়ে করে বসে থাকতাম। অয়ন আকাশের পানে তাকিয়ে আছে, এমন ভাব মনে হচ্ছে কালকেই বিয়ে করেছিল, আজকে বউ অন্য কারো সাথে পালিয়ে গেছে। মিতু ফোন টিপতে টিপতে রুমে যাচ্ছে। অয়নের পায়ের সাথে হোঁচট খেয়ে সেখানেই চিৎপটাং, হাতের ফোনটার গ্লাস ভেঙে গিয়েছে। অয়ন এখনও দেবদাস মার্কা চেহারা বানিয়ে আগের মতোই বসে আছে, তার জন্য একজন পড়ে গিয়েছে, এদিকে কোনো খেয়াল নেই। মিতু রেগে মেগে অয়নকে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।